কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। কেউ জানতে পারলে না বিশাল প্রবলেমে ফেসে আরে যাবো বাবা, আমরা। আমি আছি তো নাকি? দেখে নাও। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। রোহিত, যদি বাবা দেখে না আমরা জগিং এর নামে রোজ দেখা করি, তোমায় তো শহর ছেড়ে পালাতেই হবে। না না, দেখো তুমি পালানোর কথা বলো না কিন্তু। এদেরকে জল টল দিয়েছো? স্যার আপনিই তো বলেছিলেন যদি কেউ চায় তাহলে এমনি জল দেবে না, দেবে শুধু মিনারেল ওয়াটার। যাও গিয়ে জল দাও। হ্যাঁ স্যার। এ আবার কি? আরে কি হয়েছে তোমার? আমাকে নিশ্চয়ই মেরে ফেলবে। আমি আর বাঁচবো না। আর বাঁচবো না। তোমরা আমাকে বাঁচাও। আমি জানি না আমায় কে তুমি কিছু বলতে চাইছো? আমাকে বাঁচাও। রক্ত! কেউ আরে পারলে আমাকে আরে আটকাও, আটকাও ওকে! আরে ও কিছু বলতে চাইছে। আরে 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 কি হয়েছে মেয়েটার? আরে কেউ ফোন করো সিআইডি কে। আমি করছি। হ্যালো হ্যালো, সিআইডি। সরুন, দেখি সরুন সরুন সরুন, আপনারা বাইরে আসুন প্লিজ, আসুন। দেখি সরুন বাইরে। বস, মেয়েটি বেঁচে আছে, একে হসপিটালে নিয়ে যেতে হবে। বিবেক, স্ট্রেচার আনো। ইয়েস স্যার। কে এই মেয়েটা বোঝা যাচ্ছে না। আচ্ছা এই কথাটা বলুন যে এই মেয়েটিকে চেনেন আপনারা? না স্যার, আমরা একে আগে কখনো দেখিনি। এই মেয়েটাকে কেউ মারার চেষ্টা করেছে। স্যার আমরা তো ভেতরেই ছিলাম স্যার, যা কিছু হয়েছে বাইরেই হয়েছে, আর উনি এই অবস্থাতেই ভেতরে এসেছিলেন। স্যার মাথায় কোনো ধারালো অস্ত্র ঢুকেছে মনে হয়। হ্যাঁ ফ্রেডি, আরে হাতিয়ারটা অনেক ভেতর পর্যন্ত ঢুকেছে। স্যার এটাকে কোনোভাবে বের করা যায় না? না না, এখানে সেই কাজটা করা যাবে না। ইতিমধ্যে অনেক রক্ত বেরিয়ে গেছে। এই হাতিয়ারটাকে অপারেশনের পরই বার করা সম্ভব। একে হসপিটালে নিয়ে যেতেই হবে। দেখি সরে যান। হ্যাঁ, এই সরো সরো। আসুন আসুন নিয়ে আসুন তাড়াতাড়ি স্যার। তাড়াতাড়ি আস্তে করুন। আস্তে সাবধানে সাবধানে, আস্তে সাবধানে। আস্তে। চলো চলো যাও, চলো নিয়ে নিয়ে যাও, যাও স্যার। যাও নিয়ে যাও নিয়ে যাও। হারি আপ। হারি আপ। সচিন, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। সাবধানে নিয়ে যাও। আপনারা প্লিজ ভেতরে আসুন প্লিজ। আচ্ছা এই কথাটা বলুন যে এই মেয়েটা সকলের সামনে এসেছিল তো ইয়েস স্যার। তো আপনারা কিছু জানলেন না? আরে কমপক্ষে এটা তো বলুন যে ওর সাথে কি কেউ ছিল? না স্যার, একলাই তো এসেছিল, কিন্তু কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আমরা বুঝতেই পারছিলাম না কি বলছিল। স্যার এরকম মনে হচ্ছিল যেন উনি আক্রমণকারীর ব্যাপারে কিছু বলতে চাইছিলেন। তার মানে হলো আক্রমণ কাছাকাছি কোথাও হয়েছে। আর যদি আক্রমণ এখানেই হয়ে থাকে তাহলে আশেপাশে নিশ্চয়ই কেউ দেখবে। খুব ভালো হবে যদি কেউ দেখে থাকে। একটা কাজ করা যাক, একটু বাইরে আশেপাশে জিজ্ঞেস করি। একটা কাজ করি, পাশের দোকানে আগে জিজ্ঞেস করি। আচ্ছা এটা বলুন যে হ্যাঁ বলুন। আচ্ছা একটা কথা বলুন যে এখানে কোনো লোককে একটা মেয়ের ওপর হামলা করতে দেখেছেন? মেয়েটার ওপর কেউ আক্রমণ করেছে? মেয়ের ওপর আক্রমণ? না না, আমি তো এমন কিছু দেখিনি। আমি তো এখনই আসলাম, এখনই দোকান খুললাম। আপনি পাশের দোকানে জিজ্ঞেস করুন, ও তাড়াতাড়ি আসে, হয়তো ও দেখে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। শুনুন, হ্যাঁ বলুন, কি চাই? একটা ছোট ইনফরমেশন চাই। বলুন। আচ্ছা এটা বলুন যে এখানে আশেপাশে একটা মেয়ের ওপর কিছু লোককে হামলা করতে দেখেছেন? মেয়েটার প্রাণ নেওয়ার চেষ্টা হয়েছিল। হামলা? না তো, আমি তো দেখিনি। দেখুন, ওই মেয়েটার ওপর আক্রমণ এখানেই কোথাও হয়েছে। এখানেই হয়েছে? আমি কি করে না দেখে থাকতে পারি? ওটাই তো আমরা জিজ্ঞেস করছি, দেখেছেন কি দেখেননি। হয়তো সকালের আগেই হয়ে গেছে, কারণ আমি যখন এসেছিলাম তখন কোনো চিৎকার চেঁচামেচিও হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ। এ তো বড় অদ্ভুত ঘটনা। মেয়েটার উপর আক্রমণ হলো অথচ কেউ দেখতে পেল না। এর আগেও এরকম হয়েছে? একদমই এরকমভাবেই মাথায় মারা হয়েছিল। সেক্ষেত্রেও যাকে মারা হয়েছিল তার মাথার পেছনে ওই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। একটা কাজ করি, আমি এই কেসটার ব্যাপারে এসিপি স্যারকে একটা ফোন করে দিই।
স্যার 5টা কেসেরই ফাইল নিয়ে এসেছি, যেরকম আপনি চেয়েছিলেন। তাহলে দেখো দেখো তো প্রত্যেকটা কেসে কি একই রকমের হাতিয়ার ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে মেয়েটার মাথায় মারা হয়েছে? দেখো। হ্যাঁ স্যার, হাতিয়ার তো একদম একরকমই, যেমন বাকি কেসগুলোতে ব্যবহার করা হয়েছে। আর স্যার এই পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে যে এই 5 জনের খুনই একই পদ্ধতিতে করা হয়েছে। আর একটা কথা খেয়াল করেছো তোমরা, ওই 5টা কেসে এই 5টা খুনই 3 বছরের মধ্যে হয়েছে, কিন্তু প্রত্যেকটা খুনের মাঝে 6 মাসের গ্যাপ রয়েছে। আর স্যার রিপোর্টে এটাও লেখা আছে যে এই 5 জনের লাশ কাদার মধ্যে পাওয়া গেছে। কারণ খুনি জানতো কাদার থেকে খুন করার জায়গা খুব ভালো আর কোথাও হতে পারে না লাশকে লুকোনোর জন্য। হ্যাঁ স্যার, কিন্তু এই খুনি এখন কোথায় থাকতে পারে? কি করে জানবো বিবেক? কারণ ও তো খুব চালাক, আর সেই জন্য ও ওখানে কোনো প্রমাণ রেখে যায়নি। আর যেই মুহূর্তে ও জানতে পারে যে সিআইডি ওর পিছু নিয়েছে, ও উধাও হয়ে যায়। স্যার আমার মনে হয় ওই খুনিটা আবার ফিরে এসেছে শহরে। সেটাই খোঁজ করতে হবে দয়া। ও কি সেই খুনি নাকি অন্য কেউ যে এই ধরনের হাতিয়ার ব্যবহার করে খুন করার জন্য? এই যতগুলো লোক মারা গেছেন, এই হরিশ, সুরেশ, রমেশ, গণেশ আর মদন, এই 5 জনেরই বয়স 25 থেকে 30 বছরের মধ্যেই হবে স্যার। তার মানে তুমি বলতে চাইছো যে খুনি শুধুমাত্র ইয়ং লোকেদেরই খুন করে বেড়াচ্ছে? হ্যাঁ স্যার, এই কথাটার আরেকটা কথা। সেটা কি? স্যার এই সিরিয়াল কিলার যে 5 জনকে খুন করেছে তারা সব ছেলেই ছিল, কিন্তু এইবার ও একটা মেয়েকে কেন খুন করলো? হ্যাঁ, সেটা তো একটা কথা। একবার যদি মেয়েটা সুস্থ হয়ে যায় না, তাহলে সব প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো। এখন মেয়েটি কেমন আছে ডক্টর? এখনো পর্যন্ত তো সেরকমই আছে। ডক্টর সালুকে এখনো হাতিয়ারটা বের করেননি মাথা থেকে? না, এভাবে থাকলে তো মেয়েটা মরে যাবে। না দয়া, বরং যতক্ষণ পর্যন্ত হাতিয়ারটা মেয়েটার শরীরে আছে ততক্ষণ মেয়েটি বেঁচে থাকবে। যদি এই হাতিয়ারটা বের করে দিই তাহলে খুব ক্ষতি হতে পারে। মানে বলছেন মৃত্যু? আশ্চর্য বিষয়, অস্ত্রটা ভিতরে থাকলেও প্রবলেম, আর বের করে নিলে মৃত্যু। এ দেখো তোমায় বলছি, এ দেখো, এই হাতিয়ারটা মেয়েটার মাথার খুলিতে ঢুকে গেছে। আর যদি এই হাতিয়ারটা চুঁচলো অংশটা যদি এই মেয়েটির খুলির ভেতরে মস্তিষ্কে ঢুকে যেত, তখন মেয়েটির বাঁচা মুশকিল হতো। ডক্টর সালুকে কোনো অন্য উপায় কি নেই এই মেয়েটাকে বাঁচানোর? না দয়া, কোনো উপায় নেই। আমরা যদি এই হাতিয়ারটাকে একটুও নড়াই তাহলে বস হতে পারে যে এই মেয়েটির নার্ভাস সিস্টেম একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, হতে পারে মেয়েটির প্যারালিসিস হয়ে যাবে, হতে পারে দৃষ্টিশক্তির প্রবলেম আসবে, এর কথা বন্ধ হয়ে যেতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু ওর বেঁচে থাকাটা আমাদের জন্য খুব প্রয়োজন ডক্টর। যে কোনোভাবে ওর জ্ঞান ফিরে আসুক আর অন্তত কিছু বলুক, কারণ খুনিকে তো নিশ্চয়ই দেখেছে। হ্যাঁ, সেটা হতে পারে অভিজিৎ, কিন্তু প্রথমে এটা দেখতে হবে যে মেয়েটির কিছু মনে আছে কিনা। কিন্তু ডক্টর এভাবে বসে থাকলে তো কোনো কাজ হবে না, কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। হ্যাঁ, আমি স্যার কোনো রকম রিস্ক নেওয়ার আগে এনার পরিবারের কাছ থেকে আমাদেরকে পারমিশন নেওয়া উচিত, প্লিজ। ডাক্তারবাবু আগে জানা তো যাক যে ওর পরিবারে কেউ আছে কিনা, তারপর তো পারমিশনের কথা। অভিজিৎ তুমি চিন্তা করো না, আমি খবরের কাগজে আর নিউজ চ্যানেলে খবর দিয়ে দিয়েছি, যদি কেউ এসে যায়। এটা কি করেছেন ডক্টর সারুকে আপনি? কেন? আরে খবরের কাগজ পড়ে যদি খুনি আবার এখানে চলে আসে, যদি আবার ওর উপর হামলা করে, তখন কি স্যার করব? তাহলে একটা কথা আপনাকে জানাই, যদি খুনি এনার উপরে আবার হামলা করে তাহলে বেচারি তো চিৎকারও করতে পারবে না। এর সিকিউরিটির ব্যবস্থা আমরাই করে দেব। কি করলেন ডক্টর সারুকে? এখন খুনি ওর অব্দি পৌঁছানোর আগে আমাদের খুনিকে ধরতে হবে যে কোনো উপায়ে। চিন্তা করো না অভিজিৎ, একটা উপায় আছে আমার কাছে। অভিজিৎ, যদি এর স্মৃতিশক্তি চলেও যায় তাও কিছু জিনিসের ছাপ চিরকালের জন্য ওর মনে থেকে যায়। যেমন শেষ সময়ে ও কি করেছিল, ও কোন কোন লোকের সঙ্গে দেখা করেছিল, তাদের সঙ্গে কি হয়েছিল, ওই একই জিনিস, ওই একই ঘটনা যদি দ্বিতীয়বার ওর সামনে আনা যায় তাহলে ওর মস্তিষ্কে একটা তোলপাড় হবে। এর চেহারার এক্সপ্রেশন দেখে আমরা জানতে পারবো যে এ শেষবার কি দেখেছিল। হ্যাঁ অভিজিৎ, এই প্রজেক্টটা দিয়ে আমরা কিছু জিনিস, কিছু লোক, কিছু জায়গা, কিছু ঘটনাকে দেখাবো, তারপর দেখবো এর রিয়াকশনটা কি হয়। ঠিক আছে, দেখা যাক।
ডক্টর সালুকিয়াকে কিছু ক্রিমিনালদের ফটো দেখাই, খুনির ফটো, তাতে হয়তো এর মনের ভিতরে কোনো প্রতিক্রিয়া হবে। হ্যাঁ, ডক্টর সালুকে, ওকে দেখুন, একটু অন্যরকম লাগছে, এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে ওর। ওই আগের ছবিটা আরেকবার দেখান। হ্যাঁ, এই ছবিটা দেখে তো এক্সপ্রেশন কোনো চেঞ্জ হলো না। স্যার এবার পরের ছবিটা আরেকবার দেখান। রিঅ্যাক্ট করছে, চক্করটা কি? আমি বুঝতে পেরেছি অভিজিৎ। দেখো, এই মেয়েটি ওই বিল্ডিংটা দেখে রিয়্যাক্ট করেছে যেখানে সূর্যের আলো সোজা বিল্ডিংটার উপর পড়ে। তার মানে এটা পরিষ্কার, এই মেয়েটির উপর হামলা এই রকম বিল্ডিং এর আশেপাশে হয়েছে যেখানে এই সূর্যের রশ্মি সোজা গিয়ে পড়ে আর রিফ্লেক্ট করে। কিন্তু স্যার এই বিল্ডিংটা তো এখানকার মনে হচ্ছে না। কোনো ব্যাপার নেই ফ্রেডি, এইরকম দেখতে কাছাকাছি কোনো অন্য বিল্ডিং হবে। এই মেয়েটির উপর হামলা সকালে হয়েছে কফি শপে, তাহলে আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে যে ওই সময় আশেপাশে এমন কোন বিল্ডিং আছে যেখানে সূর্যের আলো এসে পড়ে, সেখান থেকে কিছু জানা যেতে পারে। স্যার মনে হচ্ছে এই বিল্ডিংগুলোর মধ্যেই একটা হবে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে সচিন। চলো চেক করি বস, সানসেট হওয়ার আগে আমাদের চেক করতে হবে। এই যে এই বিল্ডিংটা, এ দেখো, সান ডাইরেক্ট এই বিল্ডিংটার উপর পড়ছে। স্যার এই বিল্ডিংটাও তো একদম সেরকমই যেরকম আমরা প্রজেক্টরে দেখেছি। একদম একদম ফ্রেডি, তুমি ঠিক কথা বলছো, একদম ওই রকম বিল্ডিং। এই বিল্ডিং এর আশপাশে কিছু ঘটেছে ওই মেয়েটির। স্যার আশেপাশে যদি কিছু হয়ে থাকে তাহলে তো আমাদের কিছু সূত্র পাওয়া উচিত। একদম ঠিক কথা, চলো চেক করি। এক মিনিট সচিন, দেখো রক্তের দাগ। ইয়েস বস, এটা তো রক্তই। গিয়ে দেখি স্যার। সচিন এই দেখো রক্তের দাগ এখানেও আছে। সালুকে স্যার, দেখা যাক এই রক্তের দাগ কত দূর যায়। আরে সামনে তো একটা গাড়ি দাঁড়িয়ে। হ্যাঁ ভাই, এই রক্তের দাগটাও গাড়ি অবধিই গেছে। গাড়িতে নিশ্চয়ই কিছু না কিছু আছে। দেখো রক্তটা কত দূর গেছে। গাড়ির সামনে তো রক্তের দাগ নেই, রক্ত এখান থেকে আসছে স্যার। এই রক্তের দাগ ডিকি থেকে বেরোচ্ছে, তার মানে এই ডিকির মধ্যে কিছু। আরে ভাই, ডিকির লকটা তো খোলা। ও মাই গড, লাশ। লাশ? লাশটা বের করো তো। রক্তটা বেরোচ্ছে কোথা দিয়ে? এ দেখো বস, মাথার ওপর আছে ওর চোটের চিহ্নটা। আর একেও সেই ধরনের হাতিয়ার দিয়ে মারা হয়েছে যেমনটা দিয়ে মেয়েটাকে মারা হয়েছে, ধারালো হাতিয়ার। ক্ষতটা খুব গভীর বস। কাজল, দেখো ওর কাছে কোনো আইডি প্রুফ পাওয়া যায় কিনা। পেলে কিছু? না, কিচ্ছু পেলাম না। স্যার, হ্যাঁ, গাড়ির পেছনের সিটে এখনো রক্ত লাগা। ও গড। আর
সামনের সিটে অনেক রক্ত দেখতে পাচ্ছি। এক মিনিট ভাই, স্যাম্পলটা নিয়ে নি। গাড়ি তো পুরো রক্তে ভেসে যাচ্ছে, তার মানে হলো গিয়ে এই ছেলেটার ওপর আক্রমণ গাড়ির মধ্যেই হয়েছিল। দেখো তো বিবেক, আর কিছু পাওয়া যায় কিনা। স্যার, একটা পার্স পাওয়া গেছে। কি? শুধু লাইসেন্স দেখতে পাচ্ছি, কোনো নিশার নামে। স্যার, এই মেয়েটা সেই মেয়েটা নয় তো যে হাসপাতালে ভর্তি আছে? স্যার, পেট্রোল পাম্পের বিল পেয়েছি। কাল বিকেলবেলা এই গাড়িটাতে পেট্রোল ভরা হয়েছিল ক্রেডিট কার্ড দিয়ে। একটা কথা তো পরিষ্কার হয়ে গেল, যেই মেয়েটার মাথার মধ্যে সেই ধারালো অস্ত্র ঢুকেছে এই গাড়িটা তারই, আর তারই নাম তাহলে নিশা। সচিন, আমি এই লাশটাকে ল্যাবে নিয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার। ওকে। ফ্রেডি আর কাজল, তোমরা এই পেট্রোল পাম্পে গিয়ে খোঁজ নেবে যদি কিছু পাওয়া যায়। হ্যাঁ স্যার। ভাই শোনো, এই মেয়েটা কি এখানে এসেছিল পেট্রোল ভরতে? আপনারা স্যার? আমরা সিআইডি থেকে এসেছি। আচ্ছা, হ্যাঁ স্যার এসেছিলেন, কাল বিকালবেলা এসেছিলেন। তুমি কে চেনো? হ্যাঁ স্যার চিনি তো, ইনি তো আমাদের নিশা ম্যাম, আমাদের রেগুলার কাস্টমার ইনি। আর কাল তো আমাদের মঙ্গল স্যারের সঙ্গে উনি ঝগড়া করে গেছিলেন। এই মঙ্গলটাকে? আমাদের ম্যানেজার সাহেব। ম্যানেজারের সাথে ঝগড়া হয়েছে? কি ব্যাপার নিয়ে? সেটা তো আমি ঠিক বলতে পারবো না স্যার, কিন্তু হ্যাঁ ব্যাপারটা খুব গুরুতর হয়েছিল স্যার। আচ্ছা, ডাকো তাহলে তোমার ওই মঙ্গলকে। স্যার উনি তো আজকে আসেননি। কেন? কোথায় গেছে? স্যার ঝগড়ার পর যখন নিশা ম্যাম এখান থেকে চলে গেলেন তখন উনিও তো চলে গেলেন এখান থেকে, আর তারপর থেকে এখনো পর্যন্ত ফেরেননি। স্যার, আমার তো মনে হচ্ছে এই মঙ্গলই যে নিশার ওপর হামলা করেছে। না না ম্যাডাম, উনি এরকম কেন করবেন? আর নিশা ম্যাম আর মঙ্গল স্যার তো একে অপরের বন্ধু। নিশা আর মঙ্গল দুজনে বন্ধু? হ্যাঁ স্যার, ওই দিন যখন ম্যাডাম যখন গেলেন তখন স্যারও পেছন পেছন গেলেন। আমি ভাবলাম যে উনি বোঝাপড়া করতে গেছেন, কিন্তু যেতে যেতে নিশা ম্যাডাম বলছিল যে তুমি আমাকে এরকম করে ছেড়ে যেতে পারো না। স্যার, এই মঙ্গলের সাথে দেখা করা উচিত। এই মঙ্গলের অ্যাড্রেস দাও। আরামনগরে থাকে স্যার, 2/26। হ্যাঁ বলুন, মঙ্গল কোথায়? আপনারা এভাবে বাড়িতে কি করে ঢুকলেন? আপনারা কে হন? আমরা সিআইডি অফিসার্স। সিআইডি আমার বাড়িতে? আগে হ্যাঁ, সিআইডি আপনার বাড়িতে। এটা বলুন যে আপনি কে? আমি নীলু, মঙ্গলের স্ত্রী। আপনার স্বামী মঙ্গল নিশাকে খুন করার চেষ্টা করেছে। হোয়াট? খুন? আগে হ্যাঁ। কে নিশা? আমার স্বামী এরকম করতে পারেন না। কিন্তু উনি এরকম করেছেন। ওই মেয়েটা নিশা হসপিটালে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আপনি বলুন যে আপনার স্বামী মঙ্গল এই মুহূর্তে কোথায়? আগে আমি তো জানি না, কি জানি হঠাৎ করে কোথায় চলে গেছে। জানি না, কোথাও চলে গেছে? তার মানে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছেন। কবে থেকে নিখোঁজ? পরশু রাত থেকে। পরশু রাত থেকে? পরশু রাত থেকে নিখোঁজ? আর আপনি খোঁজার চেষ্টা করেননি? পুলিশে কোনো অভিযোগ করেননি? দেখুন, পরশু রাতে যখন আমি অফিস থেকে বাড়ি ফিরি আমি দেখলাম উনি বাড়িতে নেই। আমি ওনাকে ফোন করি কিন্তু ফোন সুইচ অফ ছিল। আমি ভাবলাম হয়তো কোনো জরুরি কাজে শহরের বাইরে গেছে, ফেরত চলে আসবেন। বিবেক, ফ্রেডি, ভালো করে তল্লাশি করো বাড়িতে। দেখো এই মঙ্গল কোথায় লুকিয়ে বসে আছে। আচ্ছা, কটা নাগাদ ফিরেছিলেন অফিস থেকে? আগে মোটামুটি রাত 12টা হবে। আচ্ছা এটা বলুন যে আপনি কাজ কি করেন? আগে টিপিএস কল সেন্টারে কাজ করি। স্যার এদিকে আসুন। কি হলো? এই দেখুন রক্ত। রক্ত? এক মিনিট, সরিয়ে দেখো আর রক্ত আছে কিনা। মাই গড, এত রক্ত! ম্যাডাম আপনি এটা বলুন যে এত রক্ত এখানে এলো কি করে? জানি না তো, এই রক্তটা কোথা থেকে এলো? অদ্ভুত ব্যাপার, আমরা আপনাকে জিজ্ঞেস করছি, উল্টে আপনি আমাদের জিজ্ঞেস করছেন। সত্যি বলছি, আমি জানি না এই রক্ত কোথা থেকে এলো। আমি যখন বাড়িতে আসি এই রক্তটা ছিল না এখানে। স্যার, আমার তো মনে হচ্ছে এই যে মঙ্গল নিশার উপরে এখানেই হামলা করেছিল। হ্যাঁ কাজল, তাই তো মনে হচ্ছে। তাড়াতাড়িতে ওর রক্ত পরিষ্কার করার সময় পায়নি, এই কারণে ও কার্পেট দিয়ে ঢেকে দিয়েছে। বিবেক, এই রক্তের স্যাম্পল তুলে নাও। আপনি বলুন তো যে আপনার কাছে আপনার স্বামী মঙ্গলের ছবি আছে তো?
হ্যাঁ আপনি ওনার ছবি নিয়ে আসুন, আমরা নিজেরাই খবর নিয়ে নেব যে মঙ্গল কোথায় লুকিয়ে আছে। আগে নিয়ে আসছি। এই মঙ্গলের ছবিটা প্রত্যেক পুলিশ স্টেশন, নিউজ পেপার আর নিউজ চ্যানেলে দিয়ে দাও। কেউ না কেউ তো ওর ব্যাপারে নিশ্চয়ই বলবে আমাদের। আর ম্যাডাম, আপনি যদি কোনো খবর পান আমাদের নিশ্চয়ই জানাবেন। সচিন, এই লোকটির মাথায় সেই রকমই ক্ষতচিহ্ন পেয়েছি যেমনটা আমরা মেয়েটার লাশে পেয়েছিলাম। 2 ইঞ্চি চওড়া আর 3 ইঞ্চি গভীর। তার মানে স্যার আমরা বলতে পারি নিশার মাথায় যা দিয়ে আঘাত করা হয়েছে ওই একই অস্ত্র দিয়ে বাকিদেরও খুন করা হয়েছে, আর এই লোকটাকেও সেই একই অস্ত্র দিয়ে মারা হয়েছে। হ্যাঁ সচিন, খুনি প্রথমে ওকে মেরেছে আর তারপরে ও নিশাকে মারার চেষ্টা করেছে। আচ্ছা, ওই যে গাড়িতে রক্তের দাগ পাওয়া গেছে তা থেকে কিছু জানা গেল? কার থেকে যে রক্তটা আমরা পেয়েছি সেটা একজনের নয়, দুজনের। দুজনের রক্ত? হ্যাঁ, দুজনের। আচ্ছা, ওতে নিশারও রক্ত আছে নাকি নেই? নিশার রক্ত তো আছেই, তার সঙ্গে এই লোকটারও রক্ত আছে যে এখানে মৃত পড়ে আছেন। তার মানে এই লোকটারও রক্ত পাওয়া গেছে। ওই রক্তটার সম্বন্ধে কিছু জানা গেল যেটা মঙ্গলের বাড়ি থেকে পেয়েছিলাম? হ্যাঁ, সেই রক্তটাও এই দুজনের, নিশার আর এই লোকটির। মানে পরিষ্কার মঙ্গলের ঘরে এই দুজন লোকই উপস্থিত ছিল। স্যার, একটা ব্যাপার বুঝতে পারছি না যে মঙ্গল এই লোকটাকে নিজের বাড়িতে কেন মারলো? অন্য কোথাও তো মারতে পারতো। আর তারপরে নিশাকেও নিজের বাড়িতে মারার চেষ্টা করেছিল। স্যার, নিশার ড্রাইভিং লাইসেন্সে যে ঠিকানাটা ছিল আমি সেখানে গেছিলাম। নিশার সাথে ওখানে একটা মেয়ে থাকে, ওর রুমমেট দিয়া। ওই বলতে পারবে এই লোকটার ব্যাপারে। ওই মেয়েটা কোথায় এখন? ও আসছে সিটি লাইট হসপিটালে নিশার সাথে দেখা করতে। ও, এই মেয়েটাকে জিজ্ঞেস করতে হবে এই লোকটা আসলে কে। কি এতদিন ধরে একটা কাজ তোমাকে করতে দিয়েছি আর তুমি এখনো করোনি? তুমি তো ওই সমস্ত লোকেদের মধ্যেই থাকো না? তাহলে দেখ, একটা কথা ভালো করে শোন। আমি জানি তুই এখনো চুরি করিস আর পকেটও মারিস। না না, তুই আমার কথা শোন। আমি সব কিছু জানি। যে কোনোভাবেই হোক এই লোকটার ব্যাপারে আমার খোঁজ চাই। কোথায় লুকিয়ে আছে, কে লুকিয়েছে, আমার সব চাই। তুই তোর চোর কোম্পানিতে জিজ্ঞেস কর আর তাড়াতাড়ি বল আমাকে। তোর কান্না শোনার জন্য আমি ফোন করিনি। চল রাখ। স্যার, যে চোরের কাছে খোঁজ পাবো ভেবেছিলাম সে স্যার হাত তুলে দিয়েছে। এটার একটাই মানে দাঁড়ায় বিবেক, যে মঙ্গল ও কারো সাহায্য নেয় না লুকোনোর জন্য। লুকোনোর ব্যবস্থা ও নিজেই করছে। কোনো খোঁচরও এ ব্যাপারে কিচ্ছু জানে না। আমি প্রত্যেক পুলিশ স্টেশনে মঙ্গলদের ফটো দিয়ে দিয়েছি স্যার। আর ওদের এটাও বলেছি, বাস স্টেশন, রেলওয়ে স্টেশন, হোটেল, এমন কোনো জায়গায় যেখানে ও লুকিয়ে থাকতে পারে আমি সব জায়গায় খবর দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু বিবেক 24 ঘন্টা হয়ে গেছে। 24 ঘন্টা এখন পর্যন্ত খবর পেলাম না কেন? সবাই খুব চেষ্টা করছে স্যার। স্যার, 5 জন যে মারা গেছে তাদের আত্মীয় স্বজন আর বাড়ির লোক। আসুন আসুন। স্যার, কি হয়েছে? খুনি ধরা পড়েছে? আগে না, খুনি ধরা পড়েনি। আপনাদের সহযোগিতা চাই ওদের ধরবার জন্য। আমার তো একমাত্র ছেলে স্যার, ও আমার ঘরে প্রদীপে নিভিয়ে দিয়েছে। আপনি যেমন বলবেন তেমনটাই করব। ঠিক আছে, একে দেখুন। আপনারা কি কেউ একে দেখেছেন এর আগে? চেনেন কেউ আপনারা? না স্যার, আমি চিনি না। ইনি কে স্যার? আমরা মনে করছি এই খুনটা করেছে আপনাদের আত্মীয়দের। কিন্তু আমরা তো একে কখনোই দেখিনি স্যার। আগে কোনোদিন দেখেননি? না স্যার। আচ্ছা, একটা কথা বলুন, যে আপনারা একে অপরকে কি চেনেন? আপনাদের সঙ্গে কি কোনো আত্মীয়তা আছে? আমাদের আজ প্রথম আলাপ হলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, কিন্তু যদি দরকার পড়ে আপনাদের কিন্তু আবার ডাক। ঠিক আছে স্যার, আসুন। আসছি। নমস্কার। আশ্চর্য ব্যাপার, এরা একে অপরের সম্পর্কে কিছুই জানে না। না আছে এদের মধ্যে কোনো আত্মীয়তা, এমনকি এরা মঙ্গলকেও কোনোদিন দেখেনি। তারপরেও এদের আত্মীয়রা কেন খুন হয়? স্যার, হতে পারে খুনি খুন করার পরে নিজের নাম আর চেহারা বদলে ফেলেছে। হতে পারে। একটা ব্যাপার তোমরা খেয়াল করেছো এই কেসের মধ্যে? সেটা কি স্যার? এসো দেখাচ্ছি। যে 5টা লাশ আমরা কাদামাটির মধ্যে পাই, সেই 5-5টা লোকই শহরের ভিন্ন জায়গায় থাকতো। দেইসার, বিরার, বরিভলি, মালাড, গোড়েগাঁও, এই 5 জনের লাশই আমরা খুঁজে পেয়েছি এইখানে কাদামাটির মাঝে। আর ওই যে 6 নম্বর লাশটা, যেটা আমরা নিশার
গাড়ির ডিকিতে পেয়েছি, আর সেটা আমরা পেয়েছি শহরের অন্য প্রান্তে, শায়ারে। স্যার কোথাও এমনটা নয় তো যখন খুনি লাশ নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ নিশার জ্ঞান ফিরে আসে আর ও চেঁচামেচি শুরু করে আর খুনি ভয় পেয়ে গাড়িটাকে ওখানেই ফেলে পালিয়ে যায়? না কাজল, আমার তো মনে হয় না। আমার তো মনে হয় যে লাশটা আমরা গাড়ির থেকে পেয়েছি ওর খুনি অন্য কেউ হবে। এই খুনি এক রকমের, আর যে 5 জনকে খুন করেছে সে অন্য রকম। সেটা কি করে স্যার? সেটা এভাবে বিবেক, যদি এই 5টা খুন করার খুনি 6 নম্বর খুনটা করত, তাহলে যে লাশটা আমরা শহরের অন্য কোনো প্রান্তে পেয়েছিলাম সেই লাশ ওখানে থাকতো না, এখানে, মানে কাদার মধ্যে ফেলে দিত। কিন্তু তা হয়নি। ওই মঙ্গলের স্ত্রীর কাছে আমাদের আবার যেতে হবে। নিশার গাড়ির ডিকিতে যে লাশ পাওয়া গিয়েছিল সেই ছবিটা দেখাই। হ্যাঁ, দেখি কি রেসপন্স করে। দেখে তো খুশি হয়েছে মনে হলো, মনে হচ্ছে চেনে একে। হয়তো এর পরিবারেরই কেউ হবে, অথবা আরো ঘনিষ্ঠ কেউ। স্যার, এরই নাম দিয়া, এই নিশার রুমমেট। ও মাই গড, নিশা! এক মিনিট প্লিজ, ডোন্ট টাচ। এর এই অবস্থা কি করলো? যেই করে থাকুক খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আপনি এই ছবিটা একটু দেখুন। এই লোকটাকে চেনেন আপনি? না স্যার, আমি একে কখনো দেখিনি। মনে করার চেষ্টা করো বিদ্যা। হয়তো তুমি এই লোকটাকে এর সঙ্গেই দেখেছো, অথবা এর আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছো। না স্যার, আমি তো একে প্রথমবার দেখছি। এই লোকটার লাশ আমরা নিশার গাড়ির ডিকিতে পেয়েছে। গাড়ির ডিকিতে লাশ? হ্যাঁ। আচ্ছা, এই লোকটা নিশার বয়ফ্রেন্ড ছিল না তো? হ্যাঁ, বয়ফ্রেন্ড হতে পারে স্যার, কিন্তু আমি তো এর ব্যাপারে আপনাদের কিছুই বলতে পারবো না। কেন? আপনি তো ওর সঙ্গে থাকতেন, আপনার তো অনেক কিছুই জানার কথা ওর সম্পর্কে। না স্যার, বয়ফ্রেন্ডের ব্যাপারে নিশা কখনো আমাকে কিচ্ছু বলেনি, না আমাকে না আমার সামনে। এর ব্যাপারে কিছু বলা খুবই মুশকিলের হবে। ঠিক আছে, এখন আপনি যেতে পারেন। প্রয়োজন হলে আপনাকে আবার ডেকে পাঠাবো। ওকে স্যার। থ্যাংক ইউ। ওকে স্যার। মনে হচ্ছে মেয়েটা কিছু লুকোচ্ছে। ওর মোবাইল তো সুইচ অফ আসছে। এ কি, বাড়িতেও তালা লাগানো? ও গেল কোথায়? মোবাইলও অফ আসছে। মঙ্গল নিখোঁজ হওয়ার পিছনে আবার এই নীলুর হাত নেই তো? প্রথমে স্বামীকে অন্য কোথাও লুকিয়ে রেখে এসেছিল, আর তারপরও নিজেই ওর কাছে চলে গেছে। হতে পারে বিবেক, কিন্তু এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। ও দাদা, এদিকে আসুন একটু। স্যার, আপনি ওনার পাশেই থাকেন তো? আগে হ্যাঁ। এটা বলুন যে উনি গেলেন কোথায়? তালা লাগানো তো। উনি তখনই এখান থেকে বেরিয়ে গেছিলেন যখন আপনারা এখানে আসেন। কি, তখনই বেরিয়ে যায়? হ্যাঁ, তখনই বেরিয়েছিল, এখনো পর্যন্ত ফেরেইনি। এবারে কি করে জানা যাবে যে এরা গেল কোথায়? আচ্ছা, এই মঙ্গল পেট্রোল পাম্পের মালিক, তাই না? হ্যাঁ। ওখানেই কিছু না কিছু জানা যাবে। কিছু একটা হয়েছে এখানে। এতগুলো লোক কাজকর্ম ছেড়ে দিয়ে কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে কেন ভিড় করে? স্যার, আমার তো মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে। এখানে এত জটলা কিসের? সরো, সরুন সরুন। কি হয়েছে? স্যার, কেউ কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিয়েছে স্যার। কি? এতগুলো লোকের সামনে কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি, আর তাও আবার দিনের আলোয়? চারদিকে তো লোকে ভর্তি। এটা কি অবস্থা? ঘরের সব জিনিসপত্র ওলট পালট। কে করেছে এসব? জানি না স্যার। জানো না মানে? তোমরা তো এখানেই ছিলে। ম্যাম, আমরা তো ওইদিকে কাজ করছিলাম, আর ঘরে কেউ ছিল না। এই সময় আমি যখন ভেতরে এলাম তখন দেখলাম কম্পিউটারের হার্ড ডিস্ক উধাও আর সব জিনিস ওলট পালট হয়ে রয়েছে। কাউকে পালিয়ে যেতে দেখেছো? না ম্যাডাম, পালাতে তো কাউকে দেখিনি। না না না, তুমি মিথ্যে বলছো। স্যার, আমি মিথ্যে কেন বলবো স্যার? আমি তো প্রথম থেকে ভয় পেয়ে রয়েছি। হার্ড ডিস্কটা চুরি হয়ে গেল, ওর মধ্যে রেকর্ডসগুলো রয়েছে। এবার মালিক আমার মাথা খারাপ করবে। এমপ্লয়িজের সব রেকর্ড ছিল ওর মধ্যে? হ্যাঁ স্যার। আচ্ছা, মঙ্গলের ব্যাপারে তুমি আর কি জানো? ম্যাম, আমি আর কিচ্ছু জানি না, যা জানতাম সব বলে দিয়েছি। এই মঙ্গল এখানে কাজ করে কতদিন হলো? তাও ধরুন 2 মাস।
মঙ্গলের পরিবার সম্বন্ধে বা ওর আত্মীয় স্বজন সম্বন্ধে কিছু জানো? ম্যাম, ওনার আত্মীয় স্বজনের সাথে আমাদের কি দেওয়া নেওয়া? এর আগে মঙ্গল কোথায় কাজ করতো? তাও ঠিক জানি না। স্যার, আমার কিন্তু মনে হচ্ছে এই সবের পেছনে নীলুর হাত রয়েছে। চুরি করে পালাবে কোথায়? সিআইডি ঠিক ধরে ফেলবে। ওর স্ত্রী নিখোঁজ হয়েছে। পেট্রোল পাম্পে যেখানে ও চাকরি করতো সেখানকার রেকর্ডস গায়েব হয়ে গেছে। তাহলে একে খুঁজতে গেলে কোথায় খুঁজবো? স্যার, এই ফটো যেখানে তোলা হয়েছে সেখান থেকে ইনফরমেশন পেতে পারি। হ্যাঁ, কিন্তু এই ছবিটা কোথায় তোলা হয়েছে সেটা কি করে জানতে পারবো? হ্যাঁ বিবেক, জানা যেতে পারে, জানা যেতে পারে। এদিকে এসো। ইয়েস স্যার। দেখো, ফটোর পিছনে কিছু একটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? স্ক্যান করে দেখো। ইয়েস স্যার। এই দেখো বিবেক, এই ছেলেটার পিছনে দেখো, এখানে একটা লাইট রাখা আছে, ওই ধরনের লাইট যেটা স্টুডিওতে ব্যবহার হয় ফটো তোলার সময়। হ্যাঁ স্যার। মনে হয় এই ফটো কোনো ফটো স্টুডিওতে তোলা হয়েছে। মনে তো তাই হচ্ছে স্যার। আর বিবেক, একটু জুম করো তো। এই দেখো, এদিকটা দেখো, ডান দিকে জানলার মতন মনে হচ্ছে। স্যার, জানলার বাইরে কিছু দেখতে পাচ্ছি, কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে না। তুমি একটু সার্ভ করো, ভালো করে সার্ভ করো। ইয়েস স্যার। আরেকটু আরেকটু। RASM, এটা কি লিখেছে? আই স্যার, আই। ও, রোশনি থিয়েটার। স্যার, এই রোশনি থিয়েটার তো সিকান্দারপুর এরিয়াতে। সিকান্দারপুর এরিয়া? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। রাস্তার দুদিকে খেয়াল রাখো, দেখো এদিকেই থাকতে পারে। স্যার, হ্যাঁ, এখানে তো দেখছি রশ্মি থিয়েটার। তার মানে হলো এর ঠিক অপোজিটেই ফটো স্টুডিওটা হওয়ার কথা। আচ্ছা, ওইটা নয় তো? আরে বাহ ফেডরিক, তোমার চোখ তো পুরো ঠিক হয়ে গেছে। আরে স্যার, আমার চোখ কবে খারাপ ছিল? গিয়ে দেখি। এটাই সেই স্টুডিও। হ্যাঁ স্যার, এটা ওই স্টুডিওই যেটাকে আপনারা খুঁজছেন। আমাদের কোনো কাস্টমারই পাঠিয়েছে আপনাকে। আগে না, একে চেনেন আপনি? আমার মনে হয় এখানে আপনার স্টুডিওতেই এটা তোলা হয়েছে। হ্যাঁ স্যার, এই ছবিটা আমি তুলেছি, উপরের ফ্লোরে। এ আমার কাকার ছেলে রোহিত। কি বললে এর নাম? রোহিত? এ রোহিত হয় কি করে? এর নাম তো মঙ্গল। আরে স্যার, আমার ভাই স্যার, আর আমি চিনব না একে? স্যার, কি হয়েছে এটা তো বলুন স্যার। আমরা সিআইডি থেকে এসেছি। দুটো খুন করেছে আপনার এই ভাই, বুঝেছেন? দুটো খুন? হ্যাঁ, দুটো খুন। একে আমাদের চাই। স্যার, একে তো আর আপনারা পাবেন না স্যার। বাজে কথা ছাড়ো আর বলো ও কোথায়। স্যার, এ তো 2 বছর আগেই মারা গেছে। এ 2 বছর আগে মারা গেছে? হ্যাঁ স্যার। তাহলে নীলু এই ছবিটা মঙ্গল বলে আমাদের হাতে কেন দিল? নীলু বৌদি এই ছবিটা দিয়েছে। কি নীলু কি আপনার বৌদি? হ্যাঁ স্যার, ও আমার বৌদি। আর আর মঙ্গল, আর মঙ্গল এইটা স্যার। এর নাম মঙ্গল?
হ্যাঁ স্যার। স্যার এটা তো সেই লোকটা যার লাশ আমরা নিশার গাড়ির পেছনে ডিকিতে পেয়েছিলাম। সেটাই তো। এই নীলু আমাদের মিথ্যে কথা কেন বললো? নীলু আমাদের মিথ্যে কেন বললো? আচ্ছা, নীলুর আবার কোনো সম্পর্ক নেই তো এই দুটো খুনে? একটা কথা বলো, দুজন স্বামী স্ত্রীর মাঝখানে আমি বলতে চাইছি মঙ্গল আর নীলুর মধ্যে সম্পর্ক কেমন ছিল? স্যার প্রতিনিয়ত ঝগড়া হতেই থাকতো। এই তো কিছুদিন আগেই ওখানে গিয়েছিলাম স্যার, কোনো মেয়ের ব্যাপারে ডিভোর্সের কথাবার্তা চলছিল। কোনো মেয়ের ব্যাপারে কথা বলছিল? স্যার ওই মেয়েটা আবার নিশা নয় তো? ওই পেট্রোল পাম্পের লোকটা এরকমই কিছু বলছিল। একদম ঠিক বলেছো, একদম ঠিক। এবার সমস্ত কিছু পরিষ্কার। পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরে মঙ্গল যখন নিশাকে বোঝানোর জন্য নিজের বাড়ি নিয়ে গেল, ওখানে নীলু ওদের দুজনকে দেখতে পায় আর রাগের বশে ওদের দুজনকে খুন করে দেয়। তারপর ওই লাশ দুটো গাড়িতে লুকোনোর জন্য গাড়ির ভেতরে লাশ রাখে আর ও চলে যায়। আর মাঝ রাস্তায় নিশার জ্ঞান ফিরে যায়। ও চিৎকার করতে থাকে। যেই ও চিৎকার করতে থাকে নীলু ভয় পেয়ে যায় আর গাড়ি ছেড়ে ওখান থেকে ও পালিয়ে যায়। নিশা যে জীবিত সেটা নীলু জানতো আর সেই জন্য ও নিশাকে খুন করার চেষ্টা করেছে। বিবেক, একটা কাজ করো, এই 5 জন যে মারা গেছে এদের আত্মীয়র সঙ্গে দেখা করো আর নীলু আর নিশার ছবি ওদের সবাইকে দেখাও। জিজ্ঞেস করো ওদের মধ্যে কেউ কি এদের দুজনকে চেনে কিনা। ইয়েস স্যার। অভিজিৎ, তুমি তাড়াতাড়ি সিটি লাইট হসপিটালে পৌঁছে যাও। ফেডরিক ওখানেই যাবে। আরে কি হলো অভিজিৎ? আচমকা হসপিটালে? এখানকার খবর তো তোমাকে দিয়েছি না? ডক্টর সালুখে, যতগুলো খুন হয়েছে তার পিছনে নীলুর হাত রয়েছে। সেই ওর উপরে হামলা চালিয়েছিল আর আমার ওর উপর হামলা করার চেষ্টা করবে। আরে ভাই, এত সিকিউরিটির মধ্যে আসবে কি করে? সবকিছু হতে পারে ডক্টর সালুখে, সতর্ক তো থাকতেই হবে। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি। স্যার আমার কথা মন দিয়ে শুনুন, এই হসপিটালে কেউ বোম রেখেছে। হোয়াট? আপনি কে বলছেন? স্যার তাতে আপনার কি আসে যায়? আপনারা প্রথমে নিরীহ জীবনগুলো বাঁচান। হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, কি হলোটা কি? ডক্টর সালুখে, একটি মেয়ে ফোন করেছিল। সে বলল যে এই হসপিটালে নাকি বোম রাখা হয়েছে। হ্যাঁ, হাসপাতালের লোকজন জানার আগে যাতে প্যানিক তৈরি না হয় আমাদের সেটা খুঁজে বের করতে হবে। একদম ঠিক। কাজল, তুমি এখানেই থাকো আর ওর দিকে নজর রাখো। পুরো হসপিটাল খুব ভালোভাবে চেক করতে হবে। বম্ব স্কোয়াডকে ফোন করো। স্যার, বম্ব স্কোয়াডের লোক আসার আগেই বোমটা ফেটে যায় যদি? তার মানে তুমি কি ভয় পাচ্ছ? না না, ভয় পাও তো এখনই বেরিয়ে যাও, বেরো এখান থেকে। স্যার, আমি আমার প্রাণ দিতেও প্রস্তুত স্যার। ঠিক আছে, খুঁজো তাহলে। ততক্ষণ আমি দেখি ফোনটা কোত্থেকে এসেছিল। তুমি এখানে কি করছো? তুই সরে যা আমার রাস্তা থেকে। হ্যালো হ্যালো, সিটি হসপিটাল? সিটি হসপিটাল? এটা সিটি হসপিটালের নাম্বার? হ্যাঁ স্যার, কি হয়েছে? না কিছু না, আমি আপনাকে পরে ফোন করছি। আমি বলেছি সরে যা আমার রাস্তা থেকে। দেখো, নিজেকে সারেন্ডার করে দাও। আমি বললাম সরে যা, নইলে মেরে ফেলবো তোকে। তোর মনে নীলু এখানেই আছে? আজ তোকে আমি ছাড়বো না। তুই আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছিস। কি হলো? স্যার, এই বোমের গল্পটা ভুয়ো ছিল। নীলু এখানেই কোথাও আছে। মেয়েটার জীবনের আশঙ্কা রয়েছে। আজ আমি তোকে ছাড়বো না। তোমার খেলা শেষ হয়ে গেছে। এই আমার স্বামী মঙ্গলকে খুন করেছে। আমি একে ছাড়বো না। না না, দেখো তুমি যেটা করছো সেটা খুব ভুল করছো। এই চুরিটা আমায় দিয়ে দাও। আমি বলছি তা সরে যা আমার রাস্তা থেকে। চলে যা এখান থেকে। দেখো, ও যদি কিছু করে থাকে শাস্তি ওকে আইন দেবে। চুরি আমাকে দিয়ে দাও। দেবো না বললাম তো। চুরি দাও।
বলো, কি উদ্দেশ্য ছিল যে তুমি নিশাকে মারতে চেয়েছিলে? ও আমার কাছ থেকে আমার স্বামী কেড়ে নিয়েছিল। আমি একে অনেকবার বুঝিয়েছি যে ওর পিছু করিস না, কিন্তু এই কথা শোনেনি। তাই তুমি একে মারার চেষ্টা করেছো, কিন্তু এ বেঁচে গেছে। আমি ওকে এই জন্য মারার চেষ্টা করিনি। আমি আমার স্বামীকে হুমকি দিয়েছিলাম ও যেন আমাদের দুজনের মধ্যে কাউকে একটা বেছে নেয়। ও, আর ও আমার সাথেই থাকতে চাইছিল। তারপরে? সেদিন রাতে যখন আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, তো আমি দেখলাম যে নিশা আমার স্বামী মঙ্গলের খুন করে দিয়েছিল, আর ওর লাশটা গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, আর ওর হাতে ওই ধারালো অস্ত্রটাও ছিল। নিজের স্বামীকে মৃত অবস্থায় দেখে তুমি সহ্য করতে পারোনি, আর তারপর সেই ধারালো হাতিয়ার দিয়ে তুমি নিশাকেও খুন করার চেষ্টা করেছো। নিশার উপরে হামলা করার পর আমি ভয় পেয়ে গেছিলাম। আমি বুঝতেই পারছিলাম না আমি এসব কেন করেছি। তারপরে তুমি কি করেছো? আমি দুজনকেই ওই গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম অনেক দূরে ফেলার জন্য, কিন্তু মাঝ রাস্তায় নিশা উঠে পড়েছিল, আর আমি ভাবলাম ও চিৎকার করবে আর আমি ধরা পড়ে যাব, তাই আমি গাড়ি ওখানে ছেড়েই পালিয়ে চলে যাই। তাহলে মঙ্গলকে নিশা এই জন্য খুন করেছে যে মঙ্গল একে ছেড়ে দিতে চাইছিল, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনি যে কানেকশনের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন নিশা আর ওই 5 জন মৃত ব্যক্তির সম্পর্কে, কানেকশন পাওয়া গেছে? হ্যাঁ স্যার, আপনার সন্দেহ একদম ঠিক বেরিয়েছে স্যার। নিশাকে ওরা সবাই চেনে স্যার, আর ওরা স্যার এটাও বলেছে যে নিশার সঙ্গে ওই 5 জনেরই অ্যাফেয়ার ছিল, আর যখনই নিশা ওদের সঙ্গে রিলেশন ব্রেক করে তার কিছুদিন পরেই ওদের সবার খুন হয়। তার মানে নিশাই সেই সিরিয়াল কিলার যাকে আমরা খুঁজে চলেছি। 6টা খুন করেছে এই নিশা, কিন্তু নীলু তুমি মানছি নিশা তোমার স্বামীকে খুন করেছে, তার মানে এই নয় যে আইনটাকে তুমি তোমার নিজের হাতে নেবে। পুলিশের সাহায্য তুমি নিতে পারতে, কিন্তু তুমি তার নাওনি। এবার এই অপরাধের শাস্তিও তুমি পাবে, হয়তো যাবজ্জীবন জেল।